দেখো, আজ তোমাদের সামনে আমি যে কবিতাটা আলোচনা করব সেটা হচ্ছে দ্য সেকেন্ড কামিং, written by William Butler Yeats, one of the most famous poems in English literature, যেটা ক্লাস 11 এর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের নতুন যে সেমিস্টার ওয়াইজ সিলেবাস, সেই সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের অন্তর্ভুক্ত। তো এই কবিতাটা তোমাদের বিশেষভাবে পড়তে হবে, কারণ এটা একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ কবিতা, যে কবিতাটা লেখা হয়েছিল 1919 সালে, এবং এই কবিতাটা 1920 সালের নভেম্বর মাসে ডায়াল পত্রিকায় প্রথম এটা মুদ্রিত হয়। আর 1921 খ্রিস্টাব্দে ইয়েটস এই কবিতা সংগ্রহে মাইকেল রবার্টসের অ্যান্ড দ্য ডান্সার, মাইকেল রবার্টেস অ্যান্ড দ্য ডান্সার, এখানে তিনি অন্তর্ভুক্ত করেন। কবিতাটিতে অ্যাপোক্যালিপস এবং সেকেন্ড কামিং সংক্রান্ত কবিতার যে খ্রিস্টান যে চিত্র কল্পনা সেটাকে ব্যবহার করা হয়েছে, এবং অন্যতম এটা একটা মডার্নিস্ট যে পোয়েট্রি, যে মডার্ন পোয়েট্রি, তার মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ কবিতা স্বীকৃতি এই কবিতাটা পেয়েছে। উইলিয়াম বাটলার ইয়েটস সম্পর্কে আমি তোমাদের একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখে নেবে। এই কবিতাটা হচ্ছে দুটো স্ট্যাঞ্জা আছে এই কবিতার, এবং টোটাল এই কবিতার লাইন হচ্ছে 22 লাইনস। ফার্স্ট স্ট্যাঞ্জা যেটা আছে সেটা হচ্ছে 8 লাইনসের, এবং সেকেন্ড স্ট্যাঞ্জা যেটা আছে সেটা হচ্ছে 14 লাইনসের, এবং এখানে এক্সেসিভলি লুজ আইম্বিক পেন্টামেটার ইউজ করা হয়েছে, এবং একটা ফ্রি ভার্সের খুব একটা কাছাকাছি জায়গায় গিয়ে কবিতাটাকে আলোচনা করা হয়েছে। যদিও এটাকে শেষ যে 14 লাইন সেটাকে সনেট বলবো না, তবে সনেটের কিছুটা অনুকরণ এখানে করা হয়েছে এই কবিতায়। তো চলো এই কবিতাটা আমরা শুরু করি। এবং এই কবিতাটা তোমাদেরকে একবার বলে রাখি যে এই সেকেন্ড কামিং কবিতাটা 1919 সালে যেহেতু লেখা হয়েছিল, তাই প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরপরই এই কবিতাটা লেখা হয়েছে, এবং প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়ঙ্কর ধ্বংসলীলা চলেছিল, সেই ধ্বংসলীলা যুদ্ধের শেষ হলেও তার যে রেশ এবং তার যে আতঙ্ক মানুষের মনে তখনও চলছিল, এবং একই সময় যখন তিনি কবিতাটা লিখছিলেন, সেই সময় বিশ্বযুদ্ধের যেমন এক খাড়া তাদের মানুষের আতঙ্কের কারণে ঝুলছিল, ঠিক এই সময়ে তার স্ত্রী অর্থাৎ জর্জি হাইড লেস, তিনিও স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন, এবং তখন তিনি সদ্য মা হতেও যাচ্ছেন, একজন গর্ভবতী মহিলা। তো এই সমস্ত জিনিস নিয়ে পারিবারিক এবং সামাজিক, রাজনৈতিক এবং আমাদের বিশ্বের যে একটা অশান্তি, উদ্বিগ্নতা, এটা নিয়েই নানা রকমের এই নিরাপত্তা, এই অনিশ্চয়তা থেকে রেহাই পাওয়ার উপায়, এই সমস্ত কিছু চিন্তা ভাবনার যে ফসল, তা আমরা বলতে পারি এই দ্য সেকেন্ড কামিং। তো তার স্বতঃস্ফূর্ত যে রচনা করা এইভাবে, যে কবি এটা বলেছেন যে কোনো একটা কিছু হয়তো আসবে। তো এই কবি এটাই দেখিয়েছেন যে যখনই কোনো কিছুর সূচনা হয়, যখনই কোনো কিছুর শুরু হয়, তার শেষও আছে। তার খারাপের যেমন শুরু আছে, শেষও আছে। তো যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, এই শ্লোকটা হয়তো তোমরা খুব পরিচিত থাকবে। মহাভারতে শ্রীকৃষ্ণের সেই দৈব বাণী যেমন দিয়েছিল যে যখনই ধর্মের বিনাশ হবে, অত্যাচারীরা যখন শাসনের চরম পর্যায়ে পৌঁছাবে, তখনই অবতার রূপে জন্মগ্রহণ করবেন আমাদের স্বয়ং ভগবান, তাকে বিনাশ করার জন্য এবং শান্তি ফিরিয়ে আনার জন্য।
ঠিক একইভাবে আমরা ইয়েটসের যে বন্ধু রবীন্দ্রনাথ, সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক একইভাবে বলেছিলেন যে আমরা এখন প্রশ্ন কবিতাটা পড়ব, যদি বা কেউ পড়ে থাকি, আমরা জানি যে এখানে বলেছেন, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তো এই দয়াহীন সংসারে দূত পাঠাবে এই আশা নিয়ে, এই দয়াহীন সংসারকে পরিত্রাণ দেওয়ার লক্ষ্যে ইয়েটসও একই কথা ভেবেছেন, এবং সেই ভাবনায় হচ্ছে দ্য সেকেন্ড কামিং, যীশু খ্রিস্টের আবার হয়তো পুনর্জন্ম হবে উদ্ধার করতে। তো চলো এবার আমরা কবিতাটা শুরু করি। এই কবিতাটা হচ্ছে, দেখো প্রথম কি বলেছে, প্রথম যেটা বলেছে, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার। তার মানেটা কি? টার্নিং অ্যান্ড টার্নিং মানে চক্রের মতো আকারে ঘুরছে আর ঘুরছে, ঘুরেই যাচ্ছে। ইন দ্য ওয়াইডনিং জায়ার, ঘুরতে ঘুরতে কি দেখবে, সে গোলাকার চক্রাকার একটা সার্কেল, যেটা আস্তে আস্তে ছোট থেকে সার্কেলটা বড় হচ্ছে, এবং সেই মর্তে সেই গোলক ধাঁধার মতো ঘোরাই সে কি হচ্ছে, একটা বড় চক্রাকার একটা বিস্তৃতি, সে মানে ঘূর্ণায়মান চক্র একটা তৈরি করছে। ওয়াইডনিং জায়ার মানে হচ্ছে সেটা, ওয়াইডনিং মানে একটা বিশাল বিস্তৃত, এবং জায়ার মানে হচ্ছে একটা চক্র, ঘূর্ণায়মান চক্র। ইয়েটস এর মধ্যে কি বলতে চেয়েছেন, যে মহাবিশ্বে একটা নিয়ম থাকে, সেই নিয়মের মধ্যেই সবাই চলে, এবং এই নিয়মেরই অধীন, আর একটি চক্রের অবিরাম ঘুরছে। এই ঘুরতে ঘুরতে বদলে যাচ্ছে সময়, এবং আমাদের যে ভাগ্যচক্র তার যেমন উপরে ওঠাও আছে, আবার নিচে নামাও আছে, উত্থান যেমন আছে পতনও তার অনিবার্য। আর মানুষ যখনই গতিকে আঘাত করে তখনই কি সৃষ্টি হয়, প্রলয়ের, সংকটের। এটাই বলতে চেয়েছি। তারপরের লাইন দেখো, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। ফ্যালকনারকে, ফ্যালকনার হচ্ছে যিনি, ফ্যালকন মানে হচ্ছে বাজ পাখি, ফ্যালকনার মানে হচ্ছে বাজ পাখির প্রশিক্ষক, বাজ পাখির মালিক, বাজ পাখি যার অধীনে থাকে। আমরা যেমন ভগবানের অধীনে থাকি। তো কি বলছে, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। বাজ পাখি কি হচ্ছে, তার প্রভুর কথা আর শুনতে পাচ্ছে না বা শুনছে না, অবাধ্য হয়ে গেছে। থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যান নট হোল্ড। থিংস ফল অ্যাপার্ট কি হচ্ছে, সব কিছু কি হবে, ছড়িয়ে পড়বে, ভেঙে পড়বে, কি হবে, ডিস্ট্রয় হয়ে যাবে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, এবং এর যে কেন্দ্র সেটা কি হবে, ধরে রাখা যাবে না, নিয়ন্ত্রণে রাখা যাবে না। এ কি করবে, তার নিয়ন্ত্রণ হারাবে। মেয়ার এনার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। কি হয়েছে, শুধুমাত্র নৈরাজ্য বিশৃঙ্খলা কি হয়েছে, ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, ছড়িয়ে পড়েছে। কোথায়, এই পৃথিবীর বুকে, এই সভ্যতার বুকে, এই সভ্যতার বুকে অরাজকতা, বিশৃঙ্খলা, নৈরাজ্য ছড়িয়ে পড়েছে। আর কি বলছে, দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড অ্যান্ড এভরিওয়ার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রন। খুব বিখ্যাত লাইন। কি হয়েছে, দ্য ব্লাড ডিম টাইড। ব্লাড ডিম টাইডটা কি না, একটা রক্ত ম্লান যেটা করে দিচ্ছে, কি টাইড, সমুদ্র বা নদীতে যেমন জোয়ার আসে সেরকম জোয়ারের মতো, মানে রক্তের জোয়ার এসছে। এটা একটা চিত্র কল্পনা করা হয়েছে, মানে হিংসা যেমন রক্ত ঝরায়, প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, বহু মানুষের প্রাণ গেছে, অনেক রক্তপাত ঘটেছে, জোয়ারের মতো রক্ত বয়ে গেছে, এবং এই জোয়ারের মতো রক্ত বয়ে যাওয়াকেই জলোচ্ছ্বাসের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং এই জলোচ্ছ্বাস, রক্তপাত, হিংসা কি নামিয়ে এনেছে জগতে, অন্ধকার নামিয়ে এনেছে। তাই কি বলছে, যে দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড, রক্ত যেন ভেসে যাচ্ছে, মুক্ত বেগে বয়ে যাচ্ছে রক্ত,
কার রক্ত? শত শত নিরীহ অত্যাচারিত মানুষের রক্ত। এত এত ধ্বংসলীলা চলেছে। অ্যান্ড এভরিওয়ার, এবং প্রত্যেক জায়গায় দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ডন। কি হয়েছে? পবিত্রতা কি হয়েছে? নষ্ট হয়ে গেছে, ডুবে গেছে। এই জোয়ারের রক্তে সেরিমনি অফ ইনোসেন্স, পবিত্রতা, নিষ্পাপ, সততা, এই জিনিসগুলো কি হয়েছে? ডুবে গেছে। এই হিংসায়, এই রক্তের জোয়ারে তারা ঢাকা পড়ে গেছে। এটা দেখে কি বলছে? রক্তের বন্যায় যেন কি হয়েছে? পবিত্রতা, প্রসন্নতা নিমজ্জিত হয়ে গেছে, ডুবে গেছে। এটা দেখে কবি মর্মাহত হয়েছে। ঠিক আছে, তো চলো তারপরে লাইন দেখো কি বলছে? দ্য বেস্ট ল্যাক অল কনভিকশনস while the worst are full of passionate intensity. The best lack all convictions. তার মানে কি? সব থেকে যেটা অসহায়, সব থেকে যেটা অভাব, ঠিক আছে, দ্য বেস্ট ল্যাক, সব থেকে অভাব, অল কনভিকশনস। কিসের অভাব? অল কনভিকশনস মানে একটা দৃঢ়তা, একটা দৃঢ় মূল্যবোধ, একটা স্ট্রিক্ট একটা যে বিশ্বাস, এই বিশ্বাসের অভাব দেখা দিয়েছে, হারিয়ে গেছে সেটা। মননশীল মানুষের, পৃথিবীর যে উচ্চ শ্রেণীর সৎ মানুষের যে চিন্তা, যে বোধ শক্তি, তা এই কলুষিত রক্তের বন্যায় হারিয়ে গেছে, ভেসে গেছে। ঠিক আছে, মানুষের মধ্যে যে আস্থাশীল, স্থায়ীশীল যে মূল্যবোধের যে স্থায়িত্ব, বিশ্বাস, সেটার এক বড় অভাব। ওয়াইল, যেখানে কি হচ্ছে? দ্য ওস্ট, সব থেকে যেটা খারাপ, দ্য বেস্ট, দ্য ওস্ট। দেখো কিরকম একটা কন্ট্রাস্ট। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশনস, এটার পুরো অপোজিট কি? ফাইল দ্য ওস্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। কিরকম একটা দেখা, একটা কন্ট্রাস্ট। মানে কি? প্রথম জায়গাটাতে বলছে, প্রথম ফ্রেজটাতে কি বলছে? যে সততা, মূল্যবোধের যে চিন্তাধারা, যে আস্থাশীল বিশ্বাস, যে দৃঢ়তা, সেইগুলো সব হারিয়ে গেছে। আর এই হারিয়ে যাওয়া জায়গায় সুযোগ নিয়েছে কারা? দ্য ওস্ট, সমগ্র ঘৃণ্য আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। এরা ওই জায়গায় এসে কি করেছে না, নিচতম, মিন মাইন্ড, জঘন্যতম লোকেরা, ব্যক্তিরা কি করছে? তাদের পুরোপুরিভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে এদের উপর, তাদের কামনা বাসনা পূর্ণ করতে। এবং তাদের তীব্রতা, তাদের উন্মত্ততা এতটাই যে তারা কি করেছে? তারা তাদের তীব্রতা, উন্মত্ততায় হারিয়ে ফেলেছে কি? শুভ চিন্তাধারা, শুভ শক্তির যে বোধ, সেই সমস্ত কিছু হারিয়ে ফেলে তারা আক্রমণ করেছে তাদের উপর, সৎ, অসহায়, ঠিক আছে, উচ্চ মার্গের ব্যক্তি যারা, তাদের উপরে। এবং সমাজে বয়ে এনেছে এক বিশৃঙ্খলা, এনার্কি। তাহলে এইটুকু বুঝতে পারলে? এটুকুর মধ্যে কি বলতে চাইল? এটুকুর মধ্যে তিনি বলতে চাইলেন এটাই, যে কি, যে আমাদের এখানে যে মানে সময়টাকে তিনি বলতে চেয়েছেন যে এমন একটা সময় যেখানে মানুষ তার উন্মত্ততায় মত্ত হয়ে চারিদিকে ঘুরছে তার কামনা বাসনা পূর্ণ করতে, যেখানে সে তার যে চালিকা শক্তি, তাকে যে চালাচ্ছে, তাকে যে যোগান দিচ্ছে অলমাইটি, তার কথা মানুষ মনে রাখছে না, শুনছে না। এবং এই তার যে উন্মত্ততা, এই উন্মত্ততা কিন্তু তার লক্ষ্যে ধরে রাখতে পারবে না। একটা সময় না একটা সময় তার পতন অনিবার্য, তার এই পতন আসন্ন। কারণ রক্তের জোয়ারে ভেসে গেছে এই দুনিয়া, এবং সেখানে সেরিমনি অফ ইনোসেন্স ডুবে গেছে। ঠিক আছে, আর কি হয়েছে? আর হয়েছে আমাদের যে স্থায়ী বিশ্বাস, চিন্তাধারা, আমাদের যে শুভ শক্তির সাময়িক পতন হয়েছে। এবং যারা নিচ, মিন মাইন্ডের জঘন্যতম ব্যক্তিরা, তারা পশুর মতো আক্রমণ করেছে
এই মানুষের উপর, তাদের কামনা বাসনা পূর্ণ করতে। এটাই তিনি বলতে চেয়েছেন। চলো তারপর দেখি কি বলছে। তারপর যেটা বলছে যে সিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। ইজ অ্যাট হ্যান্ড মানে কি? মানে খুব ক্লোজ, খুব ইমেন্স, আসন্ন, খুব কাছে। তাহলে কি? সেই মাইন্ড যখন সাম রিভেলেশন, রিভেলেশন মানে উদ্ঘাটন হবে, কিছু একটা আবির্ভাব হবে, কিছু একটা আবির্ভাব হবে। সাম রিভেলেশন, শিওরলি, নিশ্চিতভাবে, এটা একদম নিশ্চিতভাবে কবি বলছেন কিছু একটা আবির্ভাব হবে, আগমন হবে, এবং সেটা একদম খুব আসন্ন, খুব কাছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। আবার দেখো ফোর্স দিয়ে বলছে, নিশ্চিতভাবে দ্বিতীয় কিছুর পুনরায় আগমন হবে, এবং সেটা সত্যিই খুব কাছে। তোমরা এটা ভেবো না যে সে আসবে না, নিশ্চিতভাবে সে আসার জন্য প্রস্তুত। দ্য সেকেন্ড কামিং, আবারও বলল, পুনরায় তার আগমন হবে। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, কি বলছে? ঠিক এই ওয়ার্ডস গুলো, এই কথাগুলো কবি বলতে না বলতেই, ঠিক আছে, হার্ডলি মানে সবে মাত্র, অ্যাজ সুন অ্যাজ, এই কথাগুলো বলতে না বলতেই, অর্থাৎ এখানে কি বলেছেন? সেকেন্ড কামিং মানে ফার্স্ট কামিং হচ্ছে ক্যাপ না, দ্য বার্থ অফ জিসাস, যেটা 2000 বছর আগে হয়ে গেছে, এবং দ্বিতীয়বার আবার বলছে সেকেন্ড কামিং, আবার জিসাস একটা অবতার হয়ে জন্মগ্রহণ করবে এই অত্যাচারিত নিপীড়িত পৃথিবীকে রক্ষা করতে। কারণ আমরা জানি যুগে যুগে দূত ভগবান বারে বার পাঠায়। তো সেই কি বল, সেকেন্ড কামিং আসছে বলছে, এবং এই ওয়ার্ডগুলোর কথা বলতে না বলতেই, when a vast image out of spiritus mundi, এই স্পিরিটাস মান্ডি কথাটা হচ্ছে কি, মানে যেন বিশাল বিশ্বের একটা আত্মা, এটা একটা ল্যাটিন ফ্রেজ, বিশ্ববিখ্যাত। মানে কবির এটা মনে, তীব্র মনের একটা গভীর দৃষ্টিতে তিনি একটা আধ্যাত্মিকতার একটা মেলবন্ধন তিনি তার মনের মধ্যে ঘটিয়েছেন, এবং সেখানে কবি যেন একটা ত্রিকালদর্শিতার মতো তিনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, যিনি কিছু একটা দেখতে পাচ্ছেন, এই স্পিরিটাস মান্ডি আগমন হবে। ঠিক আছে, when a vast image, যার ইমেজটা কিরকম বিশাল বিস্তৃত, একটা এই জগতের আবির্ভূত একটা কোনো কিছু একটা আবির্ভাব হতে চলেছে, যার বিরাট একটা দৃশ্য কবি দেখতে পাচ্ছেন। ট্রাভেলস মাই সাইট, যেমন আমাদের কাছে দৈব শক্তির অসহ্য লাগে, আমরা সহ্য করতে পারি না সাধারণ মানুষ হিসাবে, ঠিক একইভাবে কবি বলেছেন এই দৃশ্য যেন আমি সহ্য করতে পারছি না, চোখে অসহ্য লাগছে, এই দৃশ্যটা যেন আমার সহ্য শক্তির বাইরে। সামওয়্যার ইন সায়েন্স অফ দ্য রিজার্ভ, ওই মরুভূমির কোনো একটা জায়গাতে, কি হচ্ছে, মরুভূমির কোনো একটা জায়গাতে হয়তো সে আছে, সেখানেই সে জন্মগ্রহণ করবে, সেখান থেকে সে আসবে, লুকিয়ে আছে। সেফ উইথ আয়রন বডি অ্যান্ড দ্য হেড অফ ম্যান, এবং এমন একটা এবারে ওর চেহারার বর্ণনা দিয়েছে যে সেকেন্ড কামিং কেমন, যে ওর বডিটা হচ্ছে সিংহের মতো হিংস্র, শক্তিশালী, এবং দ্য হেড অফ ম্যান, মাথাটা হচ্ছে মানুষের মতো, মানে ইন্টেলেক্ট। তাহলে কবি এখানে বোঝাতে চেয়েছেন যিনি আসছেন তার যেমন সিংহের মতো শক্তি, সিংহের মতো হিংস্রতা আছে, ঠিক একইভাবে মানুষের মতো বুদ্ধিদীপ্ত। তাহলে বুদ্ধিমত্তা আর হিংস্রতার একটা মেলবন্ধনের একটা ক্রিয়েচার কবি কল্পনা করেছেন, যেটা একটা বিশাল একটা ভাস্ট ইমেজ এবং একটা ভয়ঙ্কর একটা দৃশ্য। A gaze blank and pitiless as the sun, তার তীক্ষ্ণ শূন্য কঠোর দৃষ্টি এতটাই নির্মম, ঠিক সূর্যের আলোর মতো। গ্রীষ্মকালে সূর্যের আলোটা দেখবে কেমন হয়, তো সেরকম ভাবে যেন সে নির্মম দৃষ্টি দিয়ে এক দৃষ্টি এখন তাকিয়ে আছে, লক্ষ্য করছে সবকিছু। পিটিলেস মানে করুণ, নির্মম, গেজ মানে তাকিয়ে আছে, ব্ল্যাঙ্ক মানে শূন্য। ইজ মুভিং ইট স্লো থাইজ, থাইজ মানে কি, আমাদের যে উরু, আমাদের যেটা কি বলবো কোমরের নিচের অংশটা, এবং আস্তে আস্তে কি হচ্ছে তার
মাংসল যে উরু সেগুলো দিয়ে সে আস্তে আস্তে যেন এগিয়ে আসছে, ঠিক আছে। while all about it, এবং তার চারিধারে, তার চারপাশে কি হচ্ছে, real shadows of the indignant desert birds. real shadows, reels মানে কি, রিল মানে হচ্ছে প্রচন্ড আতঙ্কে কোনো কিছু দেখবে, পাখিরা এখন যখন কোনো শব্দ শুনতে পায় তখন প্রচন্ড ভয় পেয়ে যায়, তখন সব পাখিরা দেখবে দিক বিদিক শূন্য এদিক ওদিক সব উড়ে চলে যায়, এবং সেই পাখিরা ছোটাছুটি করছে এবং তাদের ছায়া পড়ছে, এবং এটা একটা প্রচন্ড একটা, তারা যেন ঘৃণাপূর্ণ ভাবে তারা এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে এবং তার ছায়া পড়ছে কোথায়, শ্যাডোজটা কোথায় পড়ছে না, ওই মরুভূমির বুকে। ডেজার্ট বার্ড, পাখিগুলো হচ্ছে মরুভূমির পাখি। মরুভূমির পাখিরা এই আতঙ্কে, আশার আতঙ্কে চারিদিকে দিক বিদিক শূন্য হয়ে ছুটছে এবং তার ছায়া পৃথিবীর বুকে পড়ছে। তারপর কি বলেছে দেখো, তারপর কি বলেছে, দ্য ডার্কনেস ড্রপস এগেইন বাট নাও আই নো, দ্য ডার্কনেস, আবার যেন ঘন কালো অন্ধকার, আবার যেন নির্মমতা, আবার যেন কি হচ্ছে, একটা আধার নেমে এসছে পৃথিবীর বুকে। বাট আই নো, মানে এতদিন যেটা ছিল না, বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি, দ্যাট 20th centuries of stony sleep, এই যে 20th century, এই যে 2000 বছর, এই 2000 বছর যেন ঘুমিয়ে গেছে। আবার এই 2000 বছরের ইতিহাস, একবার জিসাস এসে কি করেছিল, এই 2000 বছরের যে নিষ্ক্রিয়তার কাল সেটা যেন এখন ঘুমিয়ে পড়ছে। মানে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন 2000 বছর আগে, এবং তিনি যখন জন্ম করেছিলেন পৃথিবীকে পাপের, অহিংসা মানে হিংসার, তাদেরকে যে মানে ভুল ভাবনা, এগুলো থেকে তিনি কি করেছিলেন, সরিয়ে এনেছিলেন, মানুষকে রক্ষা করেছিলেন, এবং তাকে কিন্তু হত্যা করে দেওয়া হয়েছিল পরবর্তী ক্ষেত্রে ক্রুশবিদ্ধ করে, এবং তারপর কিন্তু মানুষ তার কল্যাণ বার্তা উপলব্ধি করেছিল এবং চালিয়ে নিয়ে গেছিল এই 2000 বছর এই পথ অনুসরণ করে। কিন্তু এখন আবার কি হয়েছে, এই নৈতিকতা আধ্যাত্মিকতা অন্ধকারে ডুবে গেছে, নিমজ্জিত হয়ে গেছে, মানুষ লোভ হিংসা ধর্মীয় উন্মত্ততায় মেতে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। তাই তিনি সেটাকে কি বলেছেন, এই নিরবিচ্ছিন্ন একটা নিদ্রার সঙ্গে তুলনা করেছেন, এবং এই নিদ্রাটা কি খুব ডিপ, খুব গভীর, সেটা গভীর নিষ্ক্রিয় নিদ্রায় আবার যেন ঘুমিয়ে পড়েছে। এবং কি বলছে, were vexed to nightmare by a rocking cradle, were vexed to nightmare, কি হচ্ছে, যেন কাল স্বপ্ন, এটা দুঃস্বপ্নে জেরবার করে দিয়েছি, নিমজ্জিত করে দিয়েছি একটা দুঃস্বপ্ন, বা এই রকিং ক্র্যাডেল, যেটা দোদুল্যমান দুলছে, ক্র্যাডেল দোলনায়, এবং যেটা দোদুল্যমান দোলনার মতো, এটা একটা দুঃস্বপ্ন মানুষের মনে আবার বয়ে এনেছে। বুঝতে পারা গেল? তারপর কি বলছে, and what rough beast its hour come round at last, এবং কি নির্মম, কি নিষ্ঠুর হিংস্র এক কলাকার জন্তু, যেটা কি হয়েছে, ইটস আওয়ার কামস রাউন্ড এট লাস্ট, অবশেষে তার সময় কিন্তু চলে এসেছে, সে কিন্তু আসছে, সে প্রস্তুত হয়ে আছে। স্লাচেস টুয়ার্ডস বেথলেম টু বি বর্ন, বেথলেমে কি সে জন্মাবে আবার? দেখো একটা কথা কি বলতো, বেথলেমের দিকে সে ছুটে আসছে, সে কি বেথলেমেতে আবার জন্মাবে? মানে এক সময় এই পবিত্র জিসাস, ভগবান যীশু খ্রিস্ট কি হয়েছিল, তিনি জন্মগ্রহণ করেছিলেন এই বেথলেম শহরেই, এবং বেথলেম শহরে তিনি জন্মগ্রহণ করে মানুষকে পরিত্রাণ করেছিলেন, মানুষকে মুক্তি দিয়েছিলেন, সত্যের পথ দেখিয়েছিলেন, মানুষকে শুভ শক্তির দিকে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাসে একই শহরে, যিশুর শহরে কি হচ্ছে, সম্পূর্ণ বিপরীত এক বিনাশকারী চরিত্রকে আগমন ঘটবে। লেখক অনিশ্চয়তায়, লেখক বলছেন যে শহর একদিন সৃষ্টির পথ দেখিয়েছিল সেই কি ধ্বংস করে দেবে, সেই ধ্বংসের পথে নিয়ে যাবে, নাকি সেকেন্ড কামিং হিসাবে নতুন কেউ জন্মগ্রহণ করে আবার পরিত্রাণ দেবে, আবার এই মানুষকে এই কলুষিত পথ থেকে সরিয়ে এনে শুভ শক্তির উত্থান ঘটাবে। তাই
এবং যেই হোক, সে উত্থানকারী হোক, শুভ সৃষ্টিকারী হোক বা অশুভ সৃষ্টিকারী হোক, সে কি এই বেথলেহেমেই জন্মগ্রহণ করবে, তা এটা বলতে চেয়েছি। আশা করি তোমরা বুঝতে পারলে কবিতাটা। এখানে কি বলছে, এখানে যীশু খ্রিস্টের আবার পুনরাগমনকে আহ্বান জানাচ্ছেন এবং কবি এক দিব্য দৃষ্টি যেন তিনি এক দেখতে পেয়েছেন। তিনি একটা চিত্র অঙ্কন করেছেন, এক ভয়ঙ্কর ভয়াল এক দৈত্যাকৃতি পাশবিক চরিত্র তিনি সৃষ্টি করেছেন, যার মাথা হচ্ছে মানুষের মতো বুদ্ধিদীপ্ত, মানুষের মাথা এবং সিংহের দেহ, অর্থাৎ সিংহের মতো নির্মম নিষ্ঠুর এবং পাশবিক একটা দেহ নিয়ে সে কি থাবা বসাবে এই জগতে, নাকি আমাদেরকে পরিত্রাণ করবে এই জায়গা থেকে, বিনাশকারীদের বিনাশ করবে। তো সেই রকম একটা দানবের তিনি ছবি এঁকেছেন এবং তিনি বলেছেন যে এ কি আওয়াজ সেই বেথলেহেম শহরেই জন্মগ্রহণ করবে। তাই এই কবিতাটা এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এই কবিতার কবি পরিচিতি এবং কবিতার বিষয়বস্তুর ভাবাবেগ মর্মার্থ সেটা আমি একটা কবিতা দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিন। কবিতাটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।